আসসালামু আলাইকুম, স্বাগতম বিডি আপডেট লাইভ সংবাদে। আমি মোহাম্মদ সোহেল আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি, মূলত গাজা যুদ্ধ থেকে দৃষ্টি সরানোর কৌশলী ফাঁদ, দাবি সোমালিয়ার। ইরানে বিক্ষোভ চলছেই, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল 10 জনে। 1 বছরে 7 দেশে হামলা চালিয়েছেন ট্রাম্প, 6টি মুসলিম প্রধান। স্বঘোষিত শান্তির দূত থেকে যুদ্ধের সারথি ট্রাম্প। ইরাকের সাদ্দাম ও পানামার নরিয়েগার কাতারে এবার মাদুরো, যুক্তরাষ্ট্রের হাতে আটক হওয়া সর্বশেষ রাষ্ট্রনেতা। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিডি আপডেট লাইভ সংবাদে। আমি মোহাম্মদ সোহেল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি দেওয়ার বিষয়টি বর্তমানে বিশ্ব রাজনীতির এক অত্যন্ত জটিল এবং স্পর্শকাতর অধ্যায় হিসেবে সামনে এসেছে। সোমালিয়া সরকার দাবি করছে যে এটি আসলে গাজা যুদ্ধ থেকে বিশ্বের মনোযোগ সরিয়ে নেওয়ার জন্য একটি পরিকল্পিত এবং কৌশলী ফাঁদ মাত্র। আপনারা হয়তো জানেন যে সোমালিল্যান্ড দীর্ঘদিন ধরে নিজেদের একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে দাবি করে আসলেও আন্তর্জাতিকভাবে তারা খুব একটা স্বীকৃতি পায়নি। এখন এমন এক সময়ে ইসরায়েলের সাথে তাদের এই কূটনৈতিক সম্পর্কের গুঞ্জন উঠছে যখন মধ্যপ্রাচ্যে পরিস্থিতি বেশ উত্তপ্ত। সোমালিয়া মনে করছে ইসরায়েল এই পদক্ষেপের মাধ্যমে হর্ন অফ আফ্রিকা অঞ্চলে নিজের প্রভাব বিস্তার করতে চাচ্ছে এবং একই সাথে গাজায় তাদের চলমান সামরিক অভিযানের ওপর থেকে আন্তর্জাতিক চাপের যে তীব্রতা তা কিছুটা হলেও হালকা করতে চাইছে। এই ভূরাজনৈতিক চালটি কেবল ওই অঞ্চলের জন্যই নয়, বরং পুরো বিশ্বের মুসলিম প্রধান দেশগুলোর জন্য একটি বিশেষ সংকেত বহন করছে। সোমালিয়া স্পষ্ট করে জানিয়েছে যে তারা তাদের সার্বভৌমত্বের ওপর কোনো আঘাত বরদাস্ত করবে না এবং সোমালিল্যান্ডের এই পৃথক কূটনৈতিক পথ চলাকে তারা অবৈধ হিসেবেই দেখছে। বিশ্লেষকরা মনে করছেন ইসরায়েল যদি সত্যিই সোমালিল্যান্ডকে পূর্ণ স্বীকৃতি দেয় তবে তা লোহিত সাগর এবং এডেন উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তার সমীকরণ পুরোপুরি বদলে দিতে পারে। এখানে একটি বিষয় লক্ষণীয় যে এই ধরনের আন্তর্জাতিক জটিলতাগুলো আমাদের সাধারণ মানুষের জীবনকেও কোনো না কোনোভাবে প্রভাবিত করে, কারণ বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা এবং তেলের দামের মতো বিষয়গুলো এসব ঘটনার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আপনারা এই বিষয়ে কি ভাবছেন? ইসরায়েলের এই কৌশল কি সত্যিই সফল হবে, নাকি এটি হর্ন অফ আফ্রিকায় নতুন কোনো সংঘাতের জন্ম দেবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমরা চেষ্টা করি আপনাদের কাছে সঠিক এবং বস্তুনিষ্ঠ তথ্য পৌঁছে দিতে, তাই আমাদের এই পরিশ্রম সার্থক করতে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের পরিবারের সদস্য হতে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সোমালিল্যান্ডের এই সংকটের মূলে রয়েছে তাদের স্বাধীনতার দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, কিন্তু সোমালিয়া এটিকে তাদের অখণ্ডতার পরিপন্থী মনে করে। অন্যদিকে ইসরায়েল এই সুযোগটিকে ব্যবহার করে আফ্রিকায় তাদের নতুন মিত্র খুঁজে নিতে চাইছে। গাজার পরিস্থিতির কারণে ইসরায়েল এখন আন্তর্জাতিকভাবে কিছুটা কোণঠাসা, আর তাই নতুন বন্ধু তৈরি করা তাদের জন্য এখন সময়ের দাবি। তবে সোমালিয়া এই পুরো বিষয়টিকে একটি ডাইভার্সন ট্যাকটিক বা দৃষ্টি সরানোর কৌশল হিসেবে ব্যাখ্যা করছে। তারা মনে করে ইসরায়েল চাচ্ছে বিশ্ববাসী যাতে গাজার মানবিক সংকটের কথা ভুলে এই নতুন কূটনৈতিক টানাপোড়েন নিয়ে আলোচনা শুরু করে। এই আলোচনার গভীরতা এবং এর সম্ভাব্য প্রভাব নিয়ে বিশ্বজুড়ে এখন নানামুখী বিশ্লেষণ চলছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন যে এই ধরনের স্বীকৃতি কেবল একটি দেশের সীমানার বিষয় নয়, বরং এর সাথে জড়িয়ে আছে বিশাল অর্থনৈতিক এবং সামরিক স্বার্থ। সোমালিল্যান্ডের কৌশলগত অবস্থান ইসরায়েলের জন্য লোহিত সাগরে একটি শক্তিশালী ঘাঁটি তৈরির সুযোগ করে দিতে পারে। তবে এর বিপরীতে সোমালিয়া এবং অন্যান্য প্রতিবেশী দেশগুলোর অবস্থান কী হবে তাই এখন দেখার বিষয়। ঘটনাটি যেদিকেই মোড় নিক না কেন, এটি যে বিশ্ব রাজনীতির দাবার চালের এক অনন্য উদাহরণ তা অস্বীকার করার কোনো উপায় নেই। ইরানে চলমান বিক্ষোভ এখন এক নতুন মাত্রায় পৌঁছেছে এবং পরিস্থিতি দিন দিন আরও ঘোলাটে হচ্ছে বলে জানা যাচ্ছে। সাম্প্রতিক খবর অনুযায়ী এই বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে অন্তত 10 জনে দাঁড়িয়েছে, যা দেশটির অভ্যন্তরীণ স্থিতিশীলতার উপর এক বড় প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে। সাধারণ মানুষের মধ্যে পুঞ্জীভূত ক্ষোভ যখন রাজপথে আছড়ে পড়ে তখন তার ফলাফল প্রায়শই এমন বেদনাদায়ক হয়। ইরানের বিভিন্ন শহরে মানুষ তাদের অধিকার এবং সামাজিক দাবি নিয়ে সোচ্চার হয়েছে। যদিও বিক্ষোভের শুরুটা হয়েছিল নির্দিষ্ট কিছু সামাজিক ইস্যু ঘিরে, কিন্তু ধীরে ধীরে তা একটি বৃহত্তর গণ আন্দোলনের রূপ নিচ্ছে। নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে ঠিকই, কিন্তু সাধারণ মানুষের প্রতিবাদী কণ্ঠস্বর দমানো যেন ক্রমেই কঠিন হয়ে পড়ছে।
হাসপাতাল সূত্র এবং স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর তথ্য বিশ্লেষণ করলে বোঝা যায় যে সংঘর্ষের তীব্রতা সবচেয়ে বেশি ছিল প্রধান শহরগুলোতে। হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইরানের এই অস্থিরতা কেবল দেশটির ভেতরই সীমাবদ্ধ থাকছে না, বরং পুরো মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ভারসাম্যে এর প্রভাব অনুভূত হচ্ছে। আমরা দেখছি যে যখনই কোনো দেশে জনগণের অসন্তোষ চরম পর্যায়ে পৌঁছায়, তখন সেখানে রাষ্ট্রীয় কাঠামোর সাথে সাধারণ মানুষের এক বিশাল দূরত্ব তৈরি হয়। ইরানের এই পরিস্থিতি আমাদের মনে করিয়ে দেয় যে একটি দেশের প্রকৃত শক্তি তার নাগরিকদের সন্তুষ্টির ওপর নির্ভর করে। আপনারা যদি নিয়মিত এই ধরনের আন্তর্জাতিক খবরের আপডেট পেতে চান, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন, যাতে কোনো গুরুত্বপূর্ণ নিউজ মিস না হয়। ইরানের বর্তমান পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা শান্তিপূর্ণ প্রতিবাদের ওপর বল প্রয়োগের নিন্দা জানিয়েছে। তবে ইরান সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে কিছু বিদেশি শক্তি এই বিক্ষোভকে উস্কে দিচ্ছে এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এই ধরনের পাল্টাপাল্টি অভিযোগের মাঝখানে প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ। তথ্য প্রবাহের ওপর কড়াকড়ি থাকায় সঠিক চিত্র পাওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। তবুও যেটুকু তথ্য বেরিয়ে আসছে তা বেশ উদ্বেগজনক। ইরানের অর্থনীতি, নিষেধাজ্ঞা এবং সামাজিক পরিবর্তন সবকিছুই এই বিক্ষোভের পেছনে জ্বালানি হিসেবে কাজ করছে বলে অনেক বিশ্লেষক মনে করছেন। নিহতের এই সংখ্যা কেবল একটি সংখ্যা নয়, বরং প্রতিটি প্রাণের সাথে জড়িয়ে আছে একটি পরিবার এবং একটি গল্প। বিশ্ববাসী এখন তাকিয়ে আছে তেহরানের দিকে। দেখার বিষয় সরকার এই সংকটের সমাধানে কী ধরনের রাজনৈতিক প্রজ্ঞা দেখায়। সহিংসতার বদলে যদি আলোচনার মাধ্যমে সমাধান না আসে, তবে এই রক্তক্ষয় আরও দীর্ঘস্থায়ী হতে পারে। জনগণের দাবি এবং রাষ্ট্রের নিরাপত্তার মধ্যে একটি ভারসাম্য রক্ষা করা যে কোনো সরকারের জন্যই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ইরানের এই টালমাটাল অবস্থা আমাদের শেখায় যে সময়ের দাবি সময় না মানলে তার চড়া মূল্য দিতে হয় পুরো জাতিকে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনকাল ছিল বিশ্ব রাজনীতির অন্যতম আলোচিত এবং বিতর্কিত সময়। পরিসংখ্যান বলছে তার 1 বছরের মেয়াদকালে তিনি বিশ্বের মোট 7টি দেশে সামরিক অভিযান বা হামলা চালিয়েছেন এবং এর মধ্যে 6টি দেশই ছিল মুসলিম প্রধান। এই তথ্যটি আন্তর্জাতিক মহলে ট্রাম্পের পররাষ্ট্র নীতি নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ট্রাম্প যখন ক্ষমতায় আসেন তখন তিনি আমেরিকা ফার্স্ট বা আমেরিকাকে সবার আগে রাখার স্লোগান দিয়েছিলেন, কিন্তু বাস্তবে দেখা গেছে তার সময়ে সামরিক হস্তক্ষেপের মাত্রা অনেক ক্ষেত্রে পূর্ববর্তী প্রশাসনকেও ছাড়িয়ে গিয়েছিল। যে দেশগুলোতে এই হামলা চালানো হয়েছে তার মধ্যে রয়েছে সিরিয়া, ইরাক, ইয়েমেন এবং সোমালিয়ার মতো দেশগুলো। মুসলিম প্রধান দেশগুলোর ওপর এই ধারাবাহিক সামরিক পদক্ষেপ ট্রাম্পের প্রতি মুসলিম বিশ্বের দৃষ্টিভঙ্গিকে গভীরভাবে প্রভাবিত করেছে। বিশ্লেষকরা বলছেন এই ধরনের হামলাগুলো প্রায়শই সন্ত্রাসবাদের দোহাই দিয়ে করা হলেও এর পেছনে অনেক ভূ-রাজনৈতিক এবং কৌশলগত কারণ বিদ্যমান ছিল। ট্রাম্প প্রশাসনের যুক্তি ছিল তারা আমেরিকার নিরাপত্তা নিশ্চিত করতে এই আগাম হামলাগুলো করছে। তবে সমালোচকরা মনে করেন এর ফলে ওই অঞ্চলগুলোতে অস্থিতিশীলতা আরও বেড়েছে এবং মানবিক সংকট তীব্রতর হয়েছে। এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না এবং বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও এই গুরুত্বপূর্ণ তথ্যটি জানার সুযোগ করে দিন। ট্রাম্পের এই নীতি মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ভাবমূর্তিতে এক ধরনের পরিবর্তন এনেছিল। তিনি প্রথাগত কূটনীতির চেয়ে সামরিক শক্তি প্রদর্শনকে বেশি গুরুত্ব দিয়েছিলেন বলে মনে করা হয়। মজার ব্যাপার হল, ট্রাম্প বারবার নিজেকে একজন শান্তিপ্রিয় নেতা হিসেবে দাবি করলেও তার রেকর্ড বলছে ভিন্ন কথা। 7টি দেশের এই সামরিক হস্তক্ষেপের ঘটনাটি নির্দেশ করে যে তার সময়ে পেন্টাগন কতটা সক্রিয় ছিল। বিশেষ করে মুসলিম বিশ্বের দেশগুলোতে ড্রোন হামলা এবং বিমান হামলা অনেক সাধারণ মানুষের প্রাণহানির কারণ হয়েছিল। এই নীতিগুলোর ফলে অনেক দেশেই মার্কিন বিরোধী মনোভাব তুঙ্গে উঠেছিল। হামলার শিকার হওয়া দেশগুলোর অবকাঠামো যেমন ধ্বংস হয়েছে, তেমনি তৈরি হয়েছে দীর্ঘমেয়াদী শরণার্থী সমস্যা। ট্রাম্পের এই অ্যাগ্রেসিভ বা আক্রমণাত্মক পররাষ্ট্র নীতি নিয়ে আজও বিতর্ক চলছে। কেউ মনে করেন এটি আমেরিকার জন্য প্রয়োজন ছিল, আবার কেউ মনে করেন এটি বিশ্ব শান্তির পথে এক বিশাল অন্তরায় ছিল। 6টি মুসলিম প্রধান দেশে হামলার এই নির্দিষ্ট পরিসংখ্যানটি ট্রাম্পের রাজনৈতিক জীবন এবং তার উত্তরসূরিদের জন্য একটি বড় শিক্ষা হিসেবে কাজ করছে।
এটি আমাদের দেখায় যে ক্ষমতার শীর্ষে থাকা ব্যক্তির একটি সিদ্ধান্ত কিভাবে পৃথিবীর অপর প্রান্তের লাখ লাখ মানুষের জীবনকে চিরতরে বদলে দিতে পারে। ডোনাল্ড ট্রাম্পের এই কার্যকাল ইতিহাসের পাতায় কেবল তার অর্থনৈতিক নীতির জন্যই নয়, বরং এই সামরিক অভিযানের জন্যেও বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে। ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক চরিত্রের রূপান্তর অনেকের কাছেই এক বিস্ময়। একসময় যাকে বিশ্বমঞ্চে স্বঘোষিত শান্তির দূত হিসেবে দেখা যেত, সময়ের আবর্তে তিনি যেন যুদ্ধের সারথিতে পরিণত হয়েছেন। নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প বারবার বলেছিলেন যে তিনি আমেরিকাকে অপ্রয়োজনীয় যুদ্ধ থেকে বের করে আনবেন এবং নতুন কোনো যুদ্ধে জড়াবেন না। কিন্তু ক্ষমতায় বসার পর তার কর্মকাণ্ডে দেখা যায় এক সম্পূর্ণ বিপরীত চিত্র। তিনি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাথে করমর্দন করে শান্তির বার্তা দিতে চেয়েছিলেন, আবার একই সাথে ইরানের জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার নির্দেশ দিয়ে বিশ্বকে যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিলেন। এই যে দ্বিমুখী অবস্থান, এটিই ট্রাম্পের পররাষ্ট্রনীতির সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল। ট্রাম্পের এই রূপান্তর কেবল তার ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, বরং এটি আমেরিকার দীর্ঘমেয়াদী ক্ষমতার দম্ভের এক বহিঃপ্রকাশ বলে অনেকে মনে করেন। তিনি আব্রাহাম অ্যাকর্ডসের মাধ্যমে মধ্যপ্রাচ্যে কিছু আরব দেশের সাথে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করেছিলেন, যা তাকে শান্তির দূত হিসেবে প্রচার করার সুযোগ দিয়েছিল। কিন্তু এর নেপথ্যে ছিল ফিলিস্তিনিদের অধিকারকে পাশ কাটিয়ে যাওয়ার এক সুনিপুণ পরিকল্পনা। অন্যদিকে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েও তিনি সিরিয়া এবং ইরাকে নতুন করে সামরিক উত্তেজনা তৈরি করেছিলেন। এই বৈপরীত্য আমাদের ভাবিয়ে তোলে যে আন্তর্জাতিক রাজনীতিতে শান্তি শব্দটির সংজ্ঞা আসলে কী। যদি আপনিও ট্রাম্পের এই আলোচিত পরিবর্তন নিয়ে কোনো বিশেষ দৃষ্টিভঙ্গি রাখেন, তবে তা আমাদের কমেন্টে লিখে জানান। আপনাদের প্রতিটি মতামত আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। ট্রাম্পের এই ওয়ার হিরো ইমেজ তৈরি করার চেষ্টা অনেক ক্ষেত্রেই তার অভ্যন্তরীণ রাজনীতিকে চাঙা করার কৌশল হিসেবে দেখা হয়েছে। যখনই তার জনপ্রিয়তায় ভাটা পড়েছে, তখনই তিনি কোনো না কোনো আন্তর্জাতিক ইস্যুতে আক্রমণাত্মক অবস্থান নিয়েছেন। এই ধরনের রাজনৈতিক প্যাটার্ন কেবল ট্রাম্পের ক্ষেত্রেই নয়, অনেক বিশ্ব নেতার মধ্যেই দেখা যায়। তবে ট্রাম্পের ক্ষেত্রে এটি ছিল অনেক বেশি দৃশ্যমান এবং সরাসরি। তিনি টুইটারের মাধ্যমে হুঙ্কার ছাড়তেন এবং পরক্ষণেই আবার আলোচনার টেবিলের কথা বলতেন। এই অস্থির নীতিমালার কারণে বন্ধু রাষ্ট্রগুলো অনেক সময় দ্বিধায় পড়ে যেত। তার এই রূপান্তর দেখায় যে ক্ষমতার স্বাদ এবং বিশ্ব মোড়ল হওয়ার আকাঙ্ক্ষা কিভাবে একজন নেতার প্রাথমিক প্রতিশ্রুতিগুলোকে ধুলোয় মিশিয়ে দিতে পারে। শান্তির দূত থেকে যুদ্ধের সারথি হওয়ার এই সফরটি আধুনিক ইতিহাসের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঠ। এটি আমাদের বোঝায় যে নেতাদের মুখের কথা এবং তাদের যুদ্ধের ময়দানের কাজের মধ্যে কতটা ব্যবধান থাকতে পারে। ট্রাম্পের এই উত্তরাধিকার আগামী দিনগুলোতে মার্কিন রাজনীতিকে কিভাবে প্রভাবিত করবে তা এখন দেখার বিষয়। তার সময়ের প্রতিটি বোমাবর্ষণ এবং প্রতিটি শান্তি আলোচনার প্রস্তাবনা একে অপরের পরিপূরক হয়ে এক অদ্ভুত ইতিহাসের জন্ম দিয়েছে। বিশ্ব রাজনীতির ইতিহাসে কিছু রাষ্ট্রনেতা এমন এক পরিস্থিতির সম্মুখীন হন যা তাদের ব্যক্তিগত এবং রাজনৈতিক জীবনের জন্য চরম অবমাননাকর। ইরাকের সাদ্দাম হোসেন এবং পানামার ম্যানুয়েল নোরিয়েগার নাম এই তালিকায় শীর্ষে ছিল, যারা একসময় নিজ দেশে অত্যন্ত প্রভাবশালী থাকলেও শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে বন্দী হয়েছিলেন। এবার সেই একই কাতারে এসে দাঁড়িয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। মাদুরো বর্তমানে যুক্তরাষ্ট্রের হাতে আটক হওয়া বা বিচারের সম্মুখীন হওয়া সর্বশেষ প্রভাবশালী রাষ্ট্রনেতাদের একজন হিসেবে বিবেচিত হচ্ছেন। মার্কিন প্রশাসন মাদুরোর বিরুদ্ধে মাদক পাচার এবং দুর্নীতির গুরুতর অভিযোগ এনেছে এবং তার মাথার ওপর বিশাল অঙ্কের পুরস্কার ঘোষণা করা হয়েছে। সাদ্দাম হুসেনকে যেভাবে ক্ষমতাচ্যুত করে বন্দী করা হয়েছিল কিংবা নোরিয়েগাকে যেভাবে পানামা থেকে ধরে নিয়ে আসা হয়েছিল, মাদুরোর ক্ষেত্রেও কি তেমন কিছু ঘটবে? এই প্রশ্নটি এখন বিশ্বজুড়ে আলোচিত হচ্ছে। মাদুরোর শাসনকাল ভেনেজুয়েলার জন্য ছিল এক চরম অর্থনৈতিক বিপর্যয়ের সময়, কিন্তু তিনি রাশিয়া এবং চীনের সহায়তায় নিজের ক্ষমতা টিকিয়ে রেখেছেন। যুক্তরাষ্ট্র মাদুরোকে কেবল একজন একনায়ক হিসেবেই দেখে না, বরং তাকে আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করেছে। এই যে সাদ্দাম এবং নোরিয়েগার সাথে মাদুরোর তুলনা, এটি কেবল প্রতীকী নয়, এর পেছনে রয়েছে গভীর রাজনৈতিক উদ্দেশ্য। যুক্তরাষ্ট্র এর মাধ্যমে বার্তা দিতে চায় যে তাদের স্বার্থের পরিপন্থী বা আন্তর্জাতিক আইনের লঙ্ঘনকারী কোনো নেতাকেই তারা ছাড় দেবে না। তবে সমালোচকরা একে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবেও দেখে থাকেন। আপনি কি মনে করেন মাদুরোর পরিণতিও কি সাদ্দাম বা নোরিয়েগার মতোই হবে? আপনার কি মনে হয় এটি একটি সার্বভৌম দেশের ওপর অন্যায় হস্তক্ষেপ? আমাদের সাথে আপনার চিন্তা শেয়ার করুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরও বিতর্কে অংশ নেওয়ার সুযোগ দিন। মাদুরোর বিরুদ্ধে আনা অভিযোগগুলো কেবল আইনি নয়, বরং এগুলো অত্যন্ত রাজনৈতিক। ভেনেজুয়েলার বিশাল তেলের খনি এবং কৌশলগত অবস্থান এই উত্তেজনার পেছনের মূল কারণ। সাদ্দাম হোসেনের বেলায় অভিযোগ ছিল গণবিধ্বংসী অস্ত্রের,
যা পরে ভুল প্রমাণিত হয়েছিল। নরিয়েগার বেলায় ছিল মাদক ব্যবসার, মাদুরার বেলায় অভিযোগের তালিকা বেশ লম্বা। তবে এই ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এক নতুন ধরনের ভীতি এবং অনিশ্চয়তা তৈরি করে। মাদুরো নিজেকে একজন বিপ্লবী হিসেবে দাবি করেন এবং আমেরিকান সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করছেন বলে প্রচার করেন, কিন্তু বাস্তবতা হল তার দেশের সাধারণ মানুষ চরম দারিদ্র্যের মধ্যে বাস করছে। এই জটিল সমীকরণে মাদুরো এখন ইতিহাসের এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন যেখানে যে কোনো সময় তার ভাগ্য নির্ধারিত হয়ে যেতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই টার্গেটিং নীতি বিশ্ব রাজনীতির মোড়লিপনা হিসেবে স্বীকৃত হলেও এর প্রভাব অনেক গভীর। মাদুরোর আটক হওয়া বা বিচারের সম্মুখীন হওয়ার খবরটি যদি সত্যি হয়, তবে তা লাতিন আমেরিকার রাজনীতিতে এক বিশাল ভূমিকম্পের মতো হবে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা চেষ্টা করেছি গুরুত্বপূর্ণ এই শিরোনামগুলো বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরতে। আমাদের সাথে থাকার জন্য এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসা এবং সমর্থনই আমাদের নতুন নতুন তথ্যবহুল ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পরিবারের অংশ হয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।